আমরা দিনের পর দিন বিভিন্ন জেলা থেকে আমরা এখানে আসছি, কিন্তু এখান থেকে কোনো আমরা সঠিক সিদ্ধান্ত পাচ্ছি না। আমাদেরকে বিভিন্নভাবে কাগজপত্রের নামে বিভিন্ন অজুহাতে আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং সময় নষ্ট করা হচ্ছে, এবং আমরা এখানে ব্যাপক হয়রানির শিকার হচ্ছি। আমরা ইতিপূর্বেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জনাব স্নিগ্ধ সাহেবের সাথে আমরা কথা বলছি যে আমরা বিভিন্ন জেলা থেকে আসি, উপজেলা থেকে আসি, এখানে আহত আমরা ভাইরা আমরা এখন আমাদের কাছে অর্থ নেই, আমরা আমাদের চিকিৎসা করাতে পারতেছি না, কিন্তু তারপরও আমরা এখানে 1 লক্ষ টাকা পাওয়ার জন্য আমাদের সকল কাগজপত্র ওকে থাকার পরও, সঠিক থাকার পরও আমাদেরকে আজকে টাকা দিচ্ছে না, আজকে আমাদেরকে হয়রানি করছে। মানে এক কথায় বলতে গেলে যে হয়রানির শিকার আমরা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে গ্রাম থেকে পর্যন্ত অনেক বয়স্ক মুরব্বীরা আসছে, যারা এই জুলাই আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ যোদ্ধা। কিন্তু হয়রানি করতেছে আমাদেরকে, আমরা যারা আহত, আমাদেরকে কয়েকটা জায়গায় ইতিপূর্বে ভেরিফাই হয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে MIS হয়েছে। MISটা হলো সর্বশেষ একটা ডকুমেন্ট আমাদের, যে আমরা সত্যিকারে গুলিবিদ্ধ একজন আহত যোদ্ধা। এই MIS ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন, ওখানের কাগজ পাওয়ার পরও এই জুলাই ফাউন্ডেশনে আবার নতুন করে আমাদেরকে কাগজ জমা দেওয়ার জন্য বলছে। আমি ভর্তি আছি, পিজিতে থেরাপি নিচ্ছি, লাইভ দেখলাম, আপনাদের লাইভ দেখলাম। তো আমি দুঃখের সাথে বলি, যাতে গত 6 মাস পরে আমার আহত যোদ্ধা ভাইরা, যারা কিনা গুলি খেয়েছে, যারা কিনা স্প্রিন্টের আঘাত যাদের বুকে, তারা আজকে আবার এই 6 মাস পরে শহীদ জুলাইয়ের অফিসের নিচে দাঁড়াবে, এটা কল্পনাও করতে পারিনি। কিন্তু যখন আজকে দেখছি তারা এই শহীদ জুলাইয়ের অফিসের নিচে এই খোঁড়াতে এসে দাঁড়ায় এই যে তাদের এই 1 লাখ টাকার বিষয়ে বলতে হবে, তখন আমাদের কাছে আসলে আমরা খুব মর্মাহত। এখানে আমাদের একটি শহীদের ভাই রয়েছে, স্নিগ্ধ ভাই। সেই স্নিগ্ধ ভাই আসের বোধহয় সামনে দেখলাম, স্নিগ্ধ ভাই আমাদেরকে কথা বলবেন। কিন্তু আমাদের কাছে একটা জিনিস বিষয়, সার্জিস ভাই কালকে শুনলাম যে পদত্যাগ করছে। তো আমাদের এইভাবে পদত্যাগ করবে যাবে, একজন পদত্যাগ করবে। এখানে আমাদের জন্য ফাউন্ডেশন, বেসরকারি জিনিস, এখানে আমাদের জন্য সহায়তা করার জন্য একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে, কিন্তু এখনো আহতরা 1 লাখ টাকা করে পাচ্ছে না। আর আমরা এগুলো এই সারা বাংলাদেশে চলছে। কালকে দেখছি বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রাজপথে ছিল, সামনের সারিতে ছিল, তারা কালকে ভুয়া স্লোগানের সম্মুখীন হয়েছে। আমাদের ভাইরা যারা রাজপথে আন্দোলন করেছে, তারা কেন ভুয়া স্লোগান শুনবে? আর যারা ভুয়া স্লোগান দিচ্ছে তারা পরিপূর্ণ সুস্থ। আমি এইগুলো রাষ্ট্রের কাছে ধিক্কার জানাই, এই ধরনের মানে চিন্তা ভাবনা, এবং যারা এইসব মানে কুচিক্রি মহল, যারা আমার প্রকৃত আহত ভাইদেরকে ভুয়া বলে স্লোগান দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা কেন অ্যাকশন যাচ্ছেন না? এবং যে বোনটি আমার মেডিকেলে ভর্তি, কালকে 7 জন 8 জন ভর্তি হয়েছেন, এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারা প্রত্যেকেই পরিপূর্ণ সুস্থ। সুতরাং আপনাদের ভিতরে আমাদেরকে একজন আহত ভাই, গুরুতর আহত ভাইদের মতামত, এবং এই যে 1 লাখ টাকা, এই যে বিভিন্ন প্রসেসিং, এদের মতামত নেওয়ার জন্য কি কোনো ভাইদের রাখা উচিত ছিল না? আপনারা সুস্থ আছেন বলেই কি আপনারা প্রকৃত আহত ভাইদের মর্ম বুঝতেন না? আরেকটা বিষয় আমার কাছে স্পষ্ট হয়েছে, শহীদ জুলাইতে আসলে আহত ভাইদেরকে এই কালকে আসেন, পরশু আসেন, তো 1 সপ্তাহ পরে আসেন, বা আপনারা দেখছি ফাইল হারিয়ে যাচ্ছে, এই ধরনের ব্যাপারগুলো চলে আসছে। যেহেতু আমি পিজিতে আছি, পিজিতে থেরাপি নেই, আমার ভর্তি হওয়ার কথা, আমার ফ্যামিলিগত বিষয় আপনারা দেখছেন, আমার পায়ে বেরি পরানো, আপনার ডিভাইস পরানো, এইভাবে হাঁটতে আমি দেখলাম আমার আহত ভাইরা। তো যেহেতু প্রকৃত আহত যোদ্ধারা রাস্তায় নেমেছে, সেই প্রকৃত আহত ভাইদের সাথে আছি, সম্মুখ সারিতে ছিলাম। শরীরে হাজার হাজার স্প্রিন্টার, কেউ এটাকে ভিন্ন খাতায় নেওয়ার চেষ্টা করবেন না। কেননা এই প্রত্যেকটা আহত সম্মুখ সারিতে ছিল, প্রত্যেকটা আহত এই দেশের একজন বুলেট যারা রাস্তায় ছিল সামনে সারিতে, অ্যাটম বম। সুতরাং এদেরকে ভয় দিয়ে, ফোনে ধমক দিয়ে কোনো প্রকারে থামিয়ে রাখা যাবে না। সেটা হচ্ছে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল তাদের মধ্যে হাতাহাতি হয়েছে। ঘটনা এইভাবে চিল্লালে কথা বলা তো সম্ভব না। হাতাহাতির ঘটনা ঘটেছে, এবং আজ আমরা দেখছি যে সার্জিস আলম সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ। একই সাথে এখন আবার আমরা দেখছি যে আহতরা এসে প্রতারণার অভিযোগ করছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? একই সাথে প্রশ্ন হচ্ছে, এর ফলে দেখেন, বাংলাদেশের সব মানুষের মতন এই ফাউন্ডেশনে যারা কাজ করে কেউই চায় না আমাদের কোনো আহত পরিবার অথবা শহীদ পরিবার কোনো রকম হয়রানির শিকার হোক।
আমরা এটা দেখতে পারি যে কিছু আহত ব্যক্তিদেরকে আমাদের যে সেবাটি আছে সেই সেবাটি দেওয়ার ক্ষেত্রে কিছুটা দীর্ঘসূত্রতা হয়, কিন্তু সেটি ফাউন্ডেশনের কোনো এমপ্লয়ি অথবা ফাউন্ডেশনের কোনো দায়িত্ববান যারা আছে তাদের ভুলের কারণে নয়। আমি যদি আপনাকে এক্সাম্পল দেই, এরকম একজন আহত আমার কাছে এসেছে, সে 5ই আগস্টের পরে অর্থাৎ 12ই আগস্টে যখন ট্রাফিকের কার্যক্রম চলে তখন সে আমাদের কাছে ফাইল জমা দিয়েছে এবং তার এটা MIS কর্তৃক ভেরিফাইড যে সে আন্দোলনের আহত। কিন্তু আমরা যখন যাচাই বাছাই করেছি আমরা দেখতে পেরেছি যে সে 12 তারিখে আগস্টের 12 তারিখে আহত হয়েছে এবং মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছে। এবং তার মানে আপনারা তো বুঝতেই পারতেছেন যে সে আন্দোলনের আহত না, আন্দোলনের বাইরের আহত। এরকম কিছু স্পেসিফিক কেসের কারণে আমরা অধিক সাবধানতা অবলম্বন করি এবং এই যে যাচাই বাছাই প্রক্রিয়াটি আছে সেই যাচাই বাছাই প্রক্রিয়াটি আমরা করে থাকি। আপনাকে আরেকটি উদাহরণ দিই, একজন আহত আমার কাছে এসেছে, শুধুমাত্র তার হাতে একটা দাগ, কালো দাগ, সেটা নিয়ে সে আমার কাছে এসেছে যে সে আন্দোলনের আহত, সে আন্দোলনে পুলিশের লাঠি চার্জ খেয়েছে, তার কারণে তার হাতে এই দাগটি হয়েছে। কিন্তু সে কিন্তু তার নর্মাল জীবন সুন্দর মতো পরিচালনা করতে পারছে। আমাদের ফাউন্ডেশনের যে প্রধান লক্ষ্য সেটা হলো যাদের এখন ইমার্জেন্সি ভিত্তিতে যাদের আমাদের সেবাটি প্রয়োজন তাদের কাছে আমরা যত দ্রুত সম্ভব সেবা পৌঁছে দিব। আপনারা এখানেই আরও অনেক আহতরা আছে, আমরা কিন্তু কাউকে ডাক দিয়ে নেই, তারা এসেছে এই কথা শুনে এখানে এসেছে, তাদের কাছেও জিজ্ঞাসা করতে পারেন, তারাও আমাদের ফাউন্ডেশন থেকে সেবা নিয়েছে। আমি স্বীকার করছি যে এরকম 1-2 জন আছে যাদের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা হচ্ছে, সেটি আমরা অধিকৃত যাচাই বাছাইয়ের জন্য যাতে নিশ্চিত করতে পারি যে তারা এই আন্দোলনের প্রকৃত আহত, সেটার জন্য এই সময়টি প্রয়োজন হচ্ছে, কিন্তু সেটি সবার ক্ষেত্রে নয়। গুটি কয়েকজনকে আপনারা আন্দোলনের আহতদের প্রতিনিধি বানালে সেটি আসলে যারা আন্দোলনে আহত হয়েছে তাদের অমর্যাদা করা হবে। আপনারা মেস জায়গাতে যান, হসপিটালগুলোতে যান, সেখানে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যাপারে জিজ্ঞাসা করেন, দেখেন তারা কি মতামত করে। যারা ফাউন্ডেশনের সামনে এসে অথবা বিভিন্ন জায়গায় মানববন্ধন করে থাকে তাদের দিকে না তাকিয়ে যে যারা রিয়েল আহত, যারা হসপিটালে এখনো ভর্তি আছে তাদের কাছে যান, তাদের থেকে মতামত নিন, আপনারা সত্যটা যাচাই করতে পারবেন। সরে যাওয়ার ফলে কি কোনো প্রভাব পড়বে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে? আপনারা ইতিমধ্যে সার্জিস আলম ভাইয়ের পোস্ট দেখেছেন, সেখানে সে ইতিমধ্যে পরিষ্কার করেছে যে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গঠনতন্ত্র যেটি আছে সেটি সংশোধন করা হয়েছে যাতে আমরা অধিকতর স্বচ্ছতার সাথে এবং ইফেক্টিভভাবে আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে সেবাগুলো আছে সেগুলো আহত এবং শহীদ পরিবারদের কাছে পৌঁছে দিতে পারি। সেই প্রেক্ষিতেই আমাদের গঠনতন্ত্র অনুযায়ী এখন 3টি বডি হয়েছে, একটি হলো গভর্নিং বডি, একটি হলো এক্সিকিউটিভ বডি এবং আরেকটি হলো সাধারণ পরিষদ বডি। গভর্নিং বডিতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ আমাদের যারা উপদেষ্টা মহোদয়রা আছে তারা গভর্নিং বডির সদস্য, তারা আমাদেরকে বিভিন্ন রকম দিক নির্দেশনা দিবে আমাদেরকে এক্সিকিউট করার জন্য। আর এক্সিকিউটিভ কমিটির হেড হিসেবে আমি আছি, সিইও হিসেবে, এবং আমি মাঠে যে কাজগুলো ইমপ্লিমেন্টেশন করা দরকার সেগুলোর হেড হিসেবে আমি সেগুলো ইমপ্লিমেন্টেশন করব। সেক্ষেত্রে এই যে গঠনতন্ত্রতে আপডেট করা হয়েছে তার ফলে জেনারেল সেক্রেটারির যে পোস্টটা সেই পোস্টটার এখন কোনো প্রয়োজন নেই আমাদের যে নতুন গঠনতন্ত্র অনুযায়ী। সেই জন্যই সার্জিস ভাই যেহেতু অন্যান্য কাজেও ব্যস্ত আছে সে নিজের থেকেই বলেছে যে জেনারেল সেক্রেটারি পোস্টে যেহেতু এখানে আর কোনো দরকার নেই, আমাদের ফাউন্ডেশনের কাজকে আরও গতিশীল করার জন্য সে নিজের থেকে বলেছে যে জেনারেল সেক্রেটারি পোস্টের আর কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে সে আর এই ফাউন্ডেশনে থাকবে না, সে পুরোটাই এই গঠনতন্ত্রের উপর ভিত্তি করে গঠনতন্ত্রে যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে, গভর্নিং বডিতে আছে তাদের উপর দায়িত্ব দিয়ে সে তার দায়িত্ব পালন করেছে। আরেকটা অভিযোগ করছে যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কেউ আসলে তাদেরকে যত্ন করা হয় না বা তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না, এই বিষয়ে আপনাদের বক্তব্য? এখানে আরও আহত ভাই বোনরা আছে, হসপিটালেও বিভিন্ন আহত ভাই বোনরা আছে যারা বিভিন্ন সময় নানা সময় আমাদের ফাউন্ডেশনে এসেছে বিভিন্ন সেবা প্রাপ্তির লক্ষ্যে, এবং আরও শহীদ পরিবাররা আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনারা দেখতে পারেন যে আমাদের দিক থেকে কোনো আন্তরিকতার ঘাটতি আছে কি না। যদি আন্তরিকতার ঘাটতি থেকে থাকে বা কোনো স্পেসিফিক কোনো আমাদের ফাউন্ডেশনের কর্মকর্তার বিরুদ্ধে যদি অভিযোগ থেকে থাকে, আমি রিকোয়েস্ট করব যে সেই স্পেসিফিক ব্যক্তির নাম ধরে আমাদের কাছে জানানো হলে আমরা সেটা এফেক্টিভ ওয়েতে সেটা সমাধান করতে পারবো বা সেই কর্মকর্তার বিরুদ্ধে কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা লাগে সেটা আমরা নিতে পারবো। কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউ আমাদেরকে এরকম অফিসিয়ালভাবে বা স্পেসিফিকভাবে কোনো কর্মকর্তা
গণের নাম দিয়ে আমাদের কাছে অভিযোগ জানাতে পারেনি যে এই মানুষটাই যারা শহীদ পরিবার আছে বা আহত পরিবার আছে তাদের সাথে দুর্ব্যবহার করেছে। এবং আমিও বিভিন্ন শহীদ পরিবার এবং আহত পরিবারদের সাথে যখন সরাসরি এইসব বিষয়ে কথা বলি, এই শহীদ পরিবার এবং আহত পরিবাররা কখনোই আমার কাছে এটি কখনোই বলেনি যে ফাউন্ডেশন থেকে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে বা ফাউন্ডেশনের কোনো কর্মকর্তা তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেছে। থ্যাংক ইউ।